স্রোত সার্থকের দুষ্টু মিষ্টি এই খুনসুটি আর কারো চোখে পড়ুক আর না পড়ুক, রায়ের চোখে ঠিকই পড়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে তখন হসপিটালে স্রোতের সাথে সার্থকের এই খুনসুটি দেখা মাত্রই রায় বলতে থাকে, জানিস তো স্রোত, আমি অনেকবার ভেবেছি যে তোকে এই কথাটা বলবো, কিন্তু বলবো বলবো করে বলা হয়নি। কেন জানি না, আমার মনে হয় যে সার্থক হয়তো বা তোকে মনে মনে ভালোবাসে। তখন এই কথা বলা মাত্র স্রোত হাসতে থাকে, বলতে থাকে, দিদি ভাই তুই পারিসও বটে আমার সাথে, তুই মস্করা করছিস তাই না? সার্থক স্যার আমাকে ভালোবাসবে আর আমি আর সার্থক স্যার একে অপরের দিকে তো এক নজর তাকাতেও চাই না, আর এখানে কিনা আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যাবে, তুই যা বলিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দেখ, আমার অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভুল বলে, কারণ একটা জিনিস তো তোকে মানতেই হবে যে ঝগড়া থেকে কিন্তু ভালোবাসা শুরু হয়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, ধার দিদি ভাই তুই এসব কথা বলিস না তো, তুই শুধু শুধু মাথা ঘামাচ্ছিস এসব নিয়ে, এইসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে, এবার নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার কথা ভাব। আমি তো ভাবছি যে কবে আমি সেই ছোট্ট রাই বা অনি দাদা ভাইকে দেখতে পাবো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, বড্ড বেশি পাকা হয়ে গেছো তুমি তাই না? আমি তো তত পর্যন্ত তোমাকে মাসি বানাবো না যতক্ষণ অবধি না আমি তোমাকে বিয়ে দিতে পারছি, তোমাকে ছাদনাতলায় পাঠাতে পারছি। তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে, এত তাড়াতাড়ি তোমাদের ঘাট থেকে আমি নামছি না। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না লিটল সিস, এখন তো তোমার যথেষ্ট পরিমাণে বয়স হয়ে গিয়েছে, এখন তো তোমাকে অবশ্যই বিয়ের পিড়িতে বসতেই হবে। যেরকম করে তোমার দিদি ভাই বসেছে ঠিক সেরকম করে তোমার যদি কেউ পছন্দের থাকে তাহলে তুমি আমাদেরকে বলতে পারো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, আমার আবার পছন্দ, তোমরা যা বলো না, তোমরা দেখে আমাকে যেটা দিবে সেটাই, কিন্তু এই মুহূর্তে অন্তত না। তখন এই কথা বলা মাত্র রায়ের মাও ওদিকে চলে আসে আর বলতে থাকে যে হ্যাঁ, কতদিন আর আমাদের ঘাড়ে বসে এরকম করে অন্ন ধ্বংস করবে বলো তো স্রোত, এখন তো অন্তত নিজের সেটেল হওয়ার কথা ভাবো, কারণ রায় দিদিভাই এখন একটু একটু করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, তখন তো অন্তত নিজের লাইফটা নিয়ে তোমাকে ভাবতে হবে, কারণ তুমি একাকৃত জীবন কী করে কাটাবে বলো তো? এখন তো তোমার দিদিভাইদের মধ্যে কেউই এখন আর ও বাড়িতে থাকবে না, শুধু বৌমনির পেছন পেছন ঘুরলে চলবে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা তুমি ছাড়ো তো, ও ঠিক বিয়ের জন্য রাজি হয়ে যাবে, তুমি দেখো আমি শুধু একবার হসপিটাল থেকে ছাড়া পাই, তারপরে দেখো না ওকে ঘাড় ধরে আমি কী করে ছাদনাতলায় পাঠাই। তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা বলতে থাকে, হ্যাঁ তুই পারবি, কারণ আর যাই হোক না কেন সেই প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত হাড় ভাঙা খাটাখাটনি করে তো তুই আমাদের গোটা পরিবারের হালটা ধরেছিস তাই না? তখন রাই বলতে থাকে, মা শুধু এখন কেন বলছো আমাকে বলো তো, আমি চিরজীবন এরকম করে খাটাখাটনি করেই তোমাদের গোটা সংসারটাকে আমি চালিয়ে যাবো, তুমি সব নিয়ে একদম ভেবো না তো। তখন অনির্বাণ বলতে থাকে, শুধু রাই তুমি কেন, আমি ও বাড়ি ছেড়ে না, তাহলে তোমার পরিবারের দায়িত্ব নেওয়ার অধিকারটা তো আমারও আছে, আমারও তো এটা দায়িত্ব তাই না? তখন এই কথা শোনার মাত্র রাই বলতে থাকে, আচ্ছা বাবা আমার ঘাট হয়েছে, আমি আর এই কথা কোনোদিনও বলবো না। ওদিকে স্রোত বলতে থাকে, আর আমাকে তোমরা এতটা খারাপ কী করে ভেবে নিলে বলো তো? আমিও তো কিছুটা টাকা রোজগার করি টিউশনস পড়িয়ে, তারপরে যখন আমি ডাক্তার হবো তখন পেশেন্টস দেখবো না, তখন সেই ভিজিটের টাকাও তো আমার কিছুটা জমবে, তখন তো আমি সংসারে একটু হলেও তো কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, থাক তুমি বরঞ্চ তোমার সেই টাকাগুলো তোমার বিয়ের জন্যই রেখে দাও, তোমার বিয়েতে খরচের সময় না হয় তুমি সেটাতে কন্ট্রিবিউট করো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, আমার বই গিয়েছে বিয়ের জন্য, আমি কেন এখন বিয়ে করতে যাবো বলতো দিদিভাই? আমার সেসব নিয়ে একদম কোনোরকম কোনো এখন প্ল্যান নেই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, প্ল্যান নেই তো প্ল্যান করে ফেলো, এখন তোমাকে বিয়ে দিবই আমরা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।